হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি স্বাগতা আপনাদের কাছে আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ট্রাভেল ব্লগ। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ স্বাগতা। এবারে আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশনে দুপুর 2:05 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। এই হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ে এবারে আমাদের জার্নি ছিল। ট্রেনটি একদম পারফেক্ট টাইমে ছেড়ে হাওড়া স্টেশন থেকে তার যাত্রা শুরু করে পাটনার উদ্দেশ্যে। টাইম মেনটেন করার ক্ষেত্রে কিন্তু হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের বেশ সুনাম আছে, আর এই ট্রেনটি বেশ সুন্দরভাবে টাইমলি চলছিল। ঝাড়খণ্ড পেরিয়ে যাবার পরই ট্রেনের জানলা দিয়ে আমরা পলাশের বাগান দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোতে থাকি। ট্রেনটি বিকেল 5:45 সময় আমাদেরকে পৌঁছে দেয় আমাদের এইবারের ঘুরে দেখার জন্য যে জায়গাটিকে আমরা বেছে নিয়েছি সেই জায়গাতে। থাম্বনেল দেখে যদিও আপনারা এতক্ষণে জেনেই গেছেন যে আমরা এবারে কোথায় বেড়াতে গিয়েছিলাম, এবং আপনাদেরকে আজকে এপিসোডে আমি কোন জায়গা ঘুরিয়ে দেখাবো। আমরা পৌঁছে গিয়েছিলাম মধুপুর জংশন, যেটি ঝাড়খণ্ডের একটি অত্যন্ত বিখ্যাত জায়গা। বহু প্রাচীন কাল থেকেই মধুপুর, শিমুলতলা এই সমস্ত জায়গাগুলিতে বাঙালি তাদের স্বাস্থ্য উদ্ধার করার জন্য বারংবার ঘুরতে যেত। স্টেশনের বাইরে থেকে একটি টোটো নিয়ে আমরা পৌঁছে যাই আমাদের থাকবার জায়গা। মধুপুরে এবারে থাকার জন্য আমরা একটু অন্যরকম ব্যবস্থা করেছিলাম। আমরা বেছে নিয়েছিলাম ওখানকার বিবেকানন্দ মঠ। মধুপুরে থাকার জন্য অনেকেই আজকাল বিবেকানন্দ মঠটিকে বেছে নিচ্ছেন। বেশ সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি ছিমছাম থাকার জায়গা হলো এই মধুপুরের বিবেকানন্দ মঠ। আমার যদিও পারিবারিক সূত্রে মঠের মহারাজদের সঙ্গে চেনা জানা ছিল, আপনারা কিন্তু চাইলে ফোন করে ওনাদেরকে আগে থেকে বুকিং করে এখানে থাকার জন্য ব্যবস্থা করতেই পারেন। এটি হলো মূল মন্দির, যেখানে শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং মা শারদার মূর্তি প্রতিষ্ঠিত আছে, এবং তার উপর বিরাজমান হলেন মা কালী। মধুপুরের বিবেকানন্দ মঠাশ্রমের বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানকার ঘরগুলি ছিল অত্যন্ত ছিমছাম ধরনের, কোনোভাবেই বিলাসবহুল নয়। একটি বড় ঘর এবং একটি ছোট ঘর, দুটো ঘর আমরা নিয়েছিলাম। তার মধ্যে এটি ছিল 3 বেডরুম, যাতে 2টো ডাবল বেড, একটা সিঙ্গেল বেড ছিল। আর একটা রুম যেটা নিয়েছিলাম তাতে 2টো সিঙ্গেল বেড ছিল। ঘরগুলি সাধারণ মানের ছিল। ডিনার টাইমে বেরিয়ে ওখানকার একটা গাছে দেখি এরকম ছোট্ট ছোট্ট আম হয়ে আছে, সেটা আমরা ক্যামেরা বন্দি করে নিই। গুড মর্নিং ফ্রম মধুপুর। আমরা এখন মধুপুরে আছি, মধুপুরে বিবেকানন্দ মঠে। আর ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা এখন সাইট সিনের জন্য যাচ্ছি গিরিডির উদ্দেশ্যে। মধুপুর থেকে আমরা একটা অটো নিয়েছি এবং আজকে সারাদিন আমরা গিরিডি ঘুরে দেখবো আর আপনাদেরকে ঘুরে দেখাবো গিরিডির সমস্ত জায়গা। চলুন আমাদের সাথে। আমরা এই বিল্ডিংটিতে ছিলাম। এই আশ্রমে মূলত 2টি থাকার জন্য বিল্ডিং আছে। এছাড়াও পিছনের দিকে একটি বিল্ডিংকে বর্তমানে সারিয়ে সেখানেও থাকার ব্যবস্থা করা হয়েছে দেখলাম। আশ্রমের বাউন্ডারির মধ্যে প্রচুর গাছপালা ভর্তি। যারা একটু প্রকৃতিপ্রেমী তাদের কিন্তু এইখানে থাকতে বেশ ভাল লাগবে। তবে হ্যাঁ, সাধারণ মানে থাকা খাওয়া, সুতরাং একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আমরা যেদিন পৌঁছই সেদিন সন্ধে হয়ে যাবার কারণে আর কিছু ঘুরিনি। পরদিন রেডি হয়ে আমরা একটা অটো বুক করে বেরিয়ে পড়ি গিরিডির উদ্দেশ্যে। মধুপুর থেকে গিরিডি পর্যন্ত যাওয়ার জন্য
এবং গিরিডির বিভিন্ন দর্শনীয় স্থানগুলি সারাদিন ঘুরে দেখার জন্য আমরা একটা অটো ঠিক করি। অটো ভাড়া নিয়েছিল 1500 টাকা। অটোর কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। থেকে উশ্রী ঝর্ণা যাওয়ার পথে অটো থেকে এক জায়গায় নেমেছি। দেখুন কিরকম সুন্দর পলাশের বন। পলাশের বন এখানটা ভর্তি, মানে লোকে পুরুলিয়া যায় কিন্তু এখানটা এত সুন্দর চারদিকটা। মধুপুর থেকে আর গিরিডি পর্যন্ত যাওয়ার রাস্তায় যে এত সুন্দর অভিজ্ঞতা হবে সেটা কিন্তু আমরা ভেবে যাইনি। রাস্তা যেমন মসৃণ এবং সুন্দর, তেমন দুধারে শুধু আগুন রাঙা পলাশের বন দেখতে দেখতে আমরা এগোতে থাকি। অবশেষে ঠিক ঘন্টা দেড়েক সময়ের ব্যবধানে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম স্পট উশ্রী ফলসের কাছে। উশ্রী ফলসের উপরের এই অংশ থেকে একটা ভিউ পয়েন্ট, তারপর এই পাথর দিয়ে নিচে নেমে গেলেই ফলসের সামনে আপনারা পৌঁছে যাবেন। যেহেতু আমরা মার্চ মাসের দোলের সময় এই উশ্রী ফলসের সামনে গিয়েছিলাম, যার জন্য সেই অর্থে জল কিন্তু ছিল না। উশ্রী ফলসে কিন্তু প্রচুর জল থাকে। বর্ষাকালে এলে এর একটা ভয়ানক রূপ কিন্তু আপনারা দেখতে পাবেন। কিন্তু আমরা আবার অন্যরকম একটা আনন্দ উপভোগ করেছি। ফলসের জলে নেমে আমরা অনেকটা যেতে পেরেছি। বর্ষাকালে এলে কিন্তু ফলসের জলে এতটা নামা যায় না। এই রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে থাকে। আসলে যে কোনো জায়গায় এক একটা ঋতুতে এক এক রকম সৌন্দর্য আছে। আমরা জলে পা ডুবিয়ে এবং জলে আনন্দ করে বেশ অনেকটা সময় কাটাই এই উশ্রী ফলসের সামনে। আমার মেয়েও বেশ কিছু ছবি তুলে নেয়। তার সাথে আমার ননদের ছেলে এবং নন্দাই, ওরাও কিন্তু জলে নেমে খুব আনন্দ করে। উশ্রী ফলস দেখে বেরিয়ে আমরা অগ্রসর হই আমাদের সেদিনের গিরিডির দ্বিতীয় দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। গিরিডিতে আমরা সেকেন্ড যে স্পটটি দেখেছিলাম সেটি ছিল খান্ডলি পাহাড় এবং তৎসংলগ্ন খান্ডলি ড্যাম। উশ্রী ফলস থেকে আর এই খান্ডলি পাহাড় পর্যন্ত রাস্তাটি যেতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো, আর এই রাস্তার দূরত্ব ছিল 22 কিলোমিটার। ওই যে দেখুন পাশে দেখা যাচ্ছে খান্ডলি পাহাড়, অপূর্ব তার সৌন্দর্য। চারদিকে পাথর ছড়ানো একটা রাস্তার মাঝখান দিয়ে আমরা খান্ডলি পাহাড়ের স্পটটির দিকে এগোতে থাকি। পাহাড়টির সামনে দিয়ে যখন আমাদের অটো যাচ্ছিল তখন একটা দুর্দান্ত ফিলিংস হচ্ছিল। এরপর যখন মেন স্পটে পৌঁছই তখন ড্যামের নীলাভ জলরাশি দেখে অবাক হয়ে যাই। জলটা এতটাই নীল ছিল যে দেখতে দারুণ লাগছিল। এই জায়গাটি কিন্তু বেশ জমজমাট ছিল। চাট, ফুচকা, নানান রকম খাবারের দোকান, আইসক্রিম, এমনকি ঘোড়াও পাওয়া যাচ্ছিল। ঘোড়ার পিঠে চড়ে আপনি ড্যামের ধারে ঘুরতেও পারবেন চাইলে। এই জায়গাটা এতটাই জমজমাট ছিল যে মনটা কিন্তু খুব খুশি হয়ে গিয়েছিল। অটো করে এখানে প্রবেশ করার সময় আমাদের কাছ থেকে মাথাপিছু 14 টাকা করে প্রবেশ মূল্য নেওয়া হয়েছিল। এই 14 টাকা প্রবেশ মূল্য দিলে আপনি খান্ডলি পাহাড়, তৎসংলগ্ন খান্ডলি ড্যাম
এবং এই পার্কটি সম্পূর্ণ বিনামূল্যে আর কোনো পয়সা না দিয়ে ঘুরে দেখতে পারবেন। পার্কটি একটি সাধারণ পার্ক ছিল, সুন্দরভাবে সাজানো গোছানো। বিকেলবেলার আধ ঘন্টা মতো সময় এখানে বসে কাটাতে বেশ ভালোই লাগবে। এরপর আমরা ড্যামের পাশ দিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সোজা এগিয়ে যাই ড্যামের শেষের দিকে। খান্ডলি পাহাড়, আর এই পাহাড়ের সংলগ্ন পাশে আছে খান্ডলি ড্যাম। খান্ডলি পাহাড়ের সুন্দর ল্যান্ডস্কেপ, অপূর্ব সুন্দর। আর এখানে সামনে পাথর কেটে কেটে সিংহ, হাতি এই সমস্ত বানানো আছে। তাছাড়া একটা সিঁড়িও করা আছে, যদি আপনারা চান তাহলে এই সিঁড়ি দিয়ে খানিকটা পাহাড়ের উপরে উঠা যায়, সেটা উঠতেও পারেন। দারুণ লাগে। অপূর্ব সুন্দর এই ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গের এত কাছে এত সুন্দর সুন্দর জায়গা যে লুকিয়ে আছে হয়তো আমরা অনেকেই জানি না। পাথর কেটে কেটে কত রকম মূর্তি এখানে বানানো আছে, যেটা দেখতে বড়দের এবং বাচ্চাদের উভয়েরই কিন্তু বেশ লাগবে। সেদিন আমি একটু টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আর সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপরে উঠিনি, কিন্তু আমার ননদ, তার ছেলে এবং আমার নন্দাই ওরা কিন্তু বেশ এনার্জি নিয়ে তরতর করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছিল একদম চূড়ায়। পাহাড়ের ওপর থেকে যেন এই ড্যামের ভিউটা আরো অপূর্ব লাগছিল। পাহাড়ের ওপরের এই সবকটার ভিডিও কার্টেসি কিন্তু আমার ননদ মামনি অধিকারীকেই যায়। উনি ওপরে না উঠলে কিন্তু আমরা এত সুন্দর ভিডিওসগুলো পেতাম না। খান্ডলি পাহাড় ঘোরা হয়ে গেলে বিকেল হয়ে যায় এবং আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাত্রা করি। যাত্রাপথে পাত্র নদীর উপর দিয়ে আমরা যাই। খান্ডলি ড্যাম বা পাহাড় থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন পর্যন্ত রাস্তার দূরত্ব ছিল প্রায় 20 থেকে 25 কিলোমিটার। অবশেষে ওই দূরে দেখা যায় আমাদের থার্ড ডেস্টিনেশন বুড়াই পাহাড়। বুড়াই পাহাড়ে যাওয়ার জন্য আমাদের অটো দাদা যেই টাইমটি আমাদের জন্য বেছে দিয়েছিলেন সেটা ছিল একেবারে পারফেক্ট টাইমিং। আমরা ঠিক সূর্যাস্তের সময় এই বুড়াই পাহাড়ে গিয়ে উপস্থিত হই এবং বুড়াই পাহাড় থেকে সেদিনকে আমরা যেই সানসেটটা দেখেছিলাম সেইটা সারা জীবন মনে রেখে দেওয়ার মতো একটা সুন্দর দৃশ্য। আহা, কি সুন্দর প্রকৃতি! সামনে স্বচ্ছ জলরাশি, চারিদিকে পাহাড়ে ঘেরা একটা অপূর্ব সুন্দর জায়গা এই বুড়াই পাহাড়। মধুপুর থেকে প্রায় 15 কিলোমিটার এবং গিরিটি স্টেশন থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত এই বুড়াই পাহাড় স্থানটি।
মূলত মনে করা হয় কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই পাহাড়গুলি সৃষ্টি হয়েছিল। এই পাহাড়ের শিলার কিন্তু একটা অন্যতম সুন্দর বৈশিষ্ট্য আছে। এই পাহাড়ের শিলাগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন এগুলো ব্যাসল্ট শিলা। পাহাড়ের মাথায় আছে একটা ছোট্ট শিব মন্দির। এই দেখুন শিলাগুলো কিরকম, বেশ অন্যরকম লাগবে এই স্থানটিতে ঘুরতে গেলে। এরপর আসে সারাদিনের মধ্যে সবথেকে সুন্দর সময়টা, সূর্যাস্ত। দুটো পাহাড়ের মাঝখানে ধীরে ধীরে সূর্যটার অস্ত চলে যাওয়ার দৃশ্য সত্যিই মনোরম। বুড়াই পাহাড়ের সামনে একটা গুহার মতো অংশ ছিল, তার মধ্যে কিছু ঠাকুরের মন্দির ছিল, সেই দিকে আমরা অগ্রসর হই। বুড়াই পাহাড় দেখে সেই দিনের আমাদের গিরিডি ভ্রমণ শেষ হয় এবং আমরা রওনা দিই আমাদের আশ্রমের উদ্দেশ্যে। আশ্রমে প্রবেশ করে আমরা দেখি সেখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। পরের দিন সকাল ছিল মধুপুরে আমাদের শেষ দিন। ভোরবেলা দেখি মহারাজ এখানকার স্থানীয় বাচ্চাগুলিকে ব্যায়াম করাচ্ছেন। আসলে এখানে বেশ কয়েকটি বাচ্চা থেকে পড়াশোনা করে। আর্থিকভাবে অসচ্ছল কিছু মা বাবা তাদের সন্তানকে প্রকৃতভাবে শিক্ষা লাভ করার জন্য এবং দৈনিক সুষ্ঠু জীবনযাপন করার জন্য এইখানে পাঠিয়ে দেয় এবং এখানে বাচ্চাগুলিকে যত্ন সহকারে রাখাও হয়। বাচ্চাগুলি খুব কর্মঠ এবং একটি সুশৃঙ্খল জীবন এখানে তারা যাপন করে। দেখলে কিন্তু আপনাদেরও খুব ভালো লাগবে। মধুপুরের এই বিবেকানন্দ মঠের বাগানের মধ্যে কিন্তু অনেক রকমের ফুল আর অনেক রকমের গাছ আছে। এখানে যেই সমস্ত রান্না করে খাওয়ানো হয় সেই সকল খাবারই মূলত এদের নিজেদের চাষ করা সবজি দিয়েই বানানো হয়। এখানকার হাওয়া যতটা পিওর, খাওয়া দাওয়াও কিন্তু খুবই পিওর। আর এটি হলো এদের বিদ্যালয়টি, যেখানে বাচ্চাগুলিকে পড়াশোনা করানো হয়। আমরা মধুপুরে বিবেকানন্দ মঠে ছিলাম এবং এখানে থাকা এবং খাওয়া হিসাবে একটি ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে। এখানে মাথা পিছু 500 টাকা করে নেওয়া হয় থাকা এবং খাওয়া হিসেবে, প্রতিদিনের জন্য প্রতি পার্সন হিসেবে। আমার শ্রদ্ধেয় স্বর্গীয় জেঠু বড়মা এবং সেজ কাকার স্মৃতির উদ্দেশ্যে এইখানে একটি প্রস্তরখণ্ড স্থাপন করা হয়েছে, সেইটি আপনাদের সাথে শেয়ার করলাম।
আসলে আমার জেঠু বড় মা জীবিতকালীন অবস্থায় এই জায়গাটিতে বহুবার এসেছেন এবং আসতে খুব ভালোবাসতেন। এরপর সেদিনে মধুপুরের লাস্ট স্পট হিসেবে আমরা যাই পাত্রল কালী মন্দির দর্শন করতে। মধুপুরের বিবেকানন্দ মঠ থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে এই পাত্রল কালী মন্দির। মনে করা হয় এখানকার কালীমাতা অত্যন্ত জাগ্রত এবং এখানে কিছু মান্যতা করলে সেটা অবশ্যই পাওয়া যায়। অত্যন্ত বিশ্বাসে মানুষ এইখানে পুজো দিতে আসে। এটি হলো মায়ের বিগ্রহ। এরপর আমরা মধুপুর স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করি। আমরা রবিবার ফিরেছিলাম বলে আমরা পূর্বা এক্সপ্রেস অ্যাভেল করেছিলাম, তবে মধুপুর থেকে ফেরার জন্য কিন্তু পাটনা টু হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস হলো বেস্ট গাড়ি। আমার আজকের মধুপুর দেওঘর ভ্রমণের ভিডিওটি এইখানেই শেষ হলো। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। টিল দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল and like my videos.